13ই এপ্রিল জেলা ছাত্র অফিসে এসএফআই এর জেলা সম্পাদক সৌরভ মণ্ডল একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তিনি আমাদের প্রতিনিধিকে জানান, হাওড়া জেলার প্রত্যেকটি স্কুল সরকারি সার্কুলার অনুযায়ী ভর্তির ফিজ নিচ্ছে না। প্রত্যেক স্কুল প্রায় তাদের নিজেদের ইচ্ছা মতো ফিজ নিচ্ছে। এছাড়া তিনি আরও জানান, হাওড়া জেলার ডিআই যে সার্কুলার দিয়েছেন, আমাদের দাবি তা অবিলম্বে কার্যকর করতে হবে। যে সমস্ত ছাত্রদের কাছ থেকে ফিজ বেশি নিয়েছেন তাদের অবিলম্বে টাকা ফেরত দিতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন সরকারকে। জিএম নিউজ যা দেখে, যা শোনে সেটাই আপনাদের কাছে পরিবেশন করেন। যা দেখছেন সেটা বক্তার নিজস্ব মতামত। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ হাওড়া। নিশ্চিত হয় আমরা তার কামনা করছি। এই সময়কালে দাঁড়িয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছি, তার কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে। আপনারা জানেন যে বিগত 2-3 বছর ধরে হাওড়া জেলার মাটিতে লাগাতার স্কুলগুলোতে অতিরিক্ত হারে ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিজ নেওয়া হয়েছে। সেই ফিজ নেবার ফলে ছাত্রছাত্রীদের উপর মানসিকভাবে এবং আর্থিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, যা পরিকল্পিতভাবে যে শিক্ষা দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের যে শিক্ষার অধিকার আইন 2009 সেই আইনকে ভায়োলেট করা হয়েছে। সার্কুলারে বলা রয়েছে যে 240 টাকার বেশি ফিজ নেওয়াটা আইনত অপরাধ। এই লড়াই আন্দোলন আমরা লাগাতার 2 বছর ধরে হাওড়া জেলার মাটিতে করেছি। অতীতে হয়তো আমরা এতটা জোর দিয়ে আন্দোলনকে গড়ে তুলতে পারিনি, কিন্তু এই সময়কালে দাঁড়িয়ে আমরা এই আন্দোলনকে একদম গ্রাসরুট থেকে হাওড়া জেলার বিভিন্ন স্কুল সহ ডিআইয়ের কাছে, হাওড়া জেলার যিনি শিক্ষা অধিকর্তা ছিলেন তার কাছে আমরা দাবি জানিয়েছিলাম এবং ডকুমেন্ট প্রোভাইড করেছিলাম যে স্কুলগুলো এইভাবে ফিজ কালেক্ট করছে। পরিষ্কারভাবে আমরা ডিমান্ড করেছিলাম। 8 দফা দাবিতে 21 তারিখে আমরা ডিআইয়ের কাছে ডেপুটেশন দিয়েছিলাম। তার মধ্যে অন্যতম ডিমান্ড ছিল এই ফিজ ফেরত দিতে হবে। বর্ধিত হারে যে ফিজ নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের কাছ থেকে, এই ফিজকে ফেরত দিতে হবে। ডিআই সেই কথা শুনেছিলেন এবং শোনার পর বেশ কয়েকদিন ওয়েট করে আমাদেরকে জানিয়েছিলেন যে এই বিষয়ে তিনি নির্দিষ্টভাবে সার্কুলার স্কুলগুলোকে দেবেন, কিন্তু আমাদেরকে দেবেন না। আমরা পরবর্তীকালে আবার কর্মসূচি ঘোষণা করেছিলাম যে তাহলে আমাদেরকে যেতে হবে ডিআইয়ের অফিসে। সে চাপে পড়ে, আন্দোলনের চাপে পড়ে উনি 6 তারিখে সার্কুলার করেছেন সমস্ত স্কুলে, হাওড়া জেলার সমস্ত স্কুলে করেছেন টাকা ফেরত দেওয়ার জন্য, অতিরিক্ত ফিজ নিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য গার্জিয়ানদের কাছে। এবং বাধ্য হয়ে গতকাল আমাদের কাছে তিনি এই সার্কুলার দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে আমাদের জেলাতেও একদম নিচের দিকে স্কুলগুলোতে গিয়ে আন্দোলন, লড়াই কর্মসূচি সংগঠিত করতে চাই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে, যাতে এই পয়সা বা এই অতিরিক্ত যে টাকা নেড়ে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। 1 নম্বর কথা। 2 হচ্ছে, এই সময়কালে দাঁড়িয়ে আমাদের হাওড়া জেলা, পশ্চিমবঙ্গের সর্বত্র তো বটেই, আমাদের হাওড়া জেলাতেও শিক্ষা ব্যবস্থা চরম সংকটের মুখে। এর মূল কারণ কেন্দ্রীয় সরকার তার এনইপি 2020-র মধ্য দিয়ে সুপরিকল্পিতভাবে কৌশলে গোটা শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের জন্য উন্মুক্ত ক্ষেত্র হিসাবে পরিগণিত করেছে। আর সেই ফাঁদে পা দিয়েছে আমাদের রাজ্যের সরকার। তো বসু শিক্ষামন্ত্রী কিন্তু আদৌ বিরোধিতা করেননি এবং সেই এনইপিকে মান্যতা দেবেন না বলেও মেনে নিয়েছেন পক্ষান্তরে। তার পরিপ্রেক্ষিতেই হাওড়া জেলার ইতিমধ্যেই 22টা সরকারি স্কুল, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বন্ধ হয়ে গিয়েছে। গোটা রাজ্যে সেটা 7,000-এর কাছাকাছি। এবং আগামী দিনে আমাদের জেলাতেও যা লিস্ট তৈরি হয়েছে সরকারের কাছ থেকে, 287টা সরকারি স্কুলকে বন্ধ করে দেওয়ার জন্য পরিকল্পনা মাফিক তালিকা তৈরি করা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, একটা সরকারি স্কুলকেও বন্ধ করা যাবে না। বরঞ্চ এই সময়কালে দাঁড়িয়ে ছাত্রছাত্রী যা গ্রস এনরোলমেন্ট প্রাইমারি লেভেলে, সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, তাহলে স্কুল কীভাবে বন্ধ হয়, স্কুল কেন বন্ধ হচ্ছে? এটা রাজ্য সরকারের অপদার্থতার জন্য হচ্ছে। তারা স্কুলগুলোতে, সরকারি স্কুল এবং সরকার পোষিত স্কুল যা স্কুল আছে সেই সমস্ত স্কুলগুলোতে ফান্ড পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে না, যার ফলে স্কুলগুলো মরতে বসেছে। তার চেয়েও বড় কথা হচ্ছে যে শিক্ষক নিয়োগের কথা প্রতি বছর হবার কথা, সেই শিক্ষক নিয়োগও হচ্ছে না। ফলে ছাত্র এবং শিক্ষকের যে অনুপাত থাকার কথা স্কুলগুলোতে, সেই ছাত্র শিক্ষকের অনুপাত
ঠিক থাকছে না। ফলত গ্রাম থেকে শহর যেহেতু মুখ থুবড়ে পড়ছে শিক্ষা ব্যবস্থা, অনেক ঘরের ছেলে মেয়েরা তারা সরকারি শিক্ষার আঙিনা থেকে বঞ্চিত হচ্ছে। সিভিক টিচার দিয়ে চালাবে। আসলে গোটা শিক্ষা ব্যবস্থাকে কার্যত বেসরকারিকরণের রাস্তায় নিয়ে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, যেখানে বঞ্চিত হচ্ছে গরিব এবং প্রান্তিক অংশের ছেলেমেয়েরা। ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, ভবিষ্যৎ নষ্টের খেলায় নেমেছে তৃণমূল কংগ্রেসের সরকার। সেজন্য সার্বিকভাবে যা এই মুহূর্তে শিক্ষার সংকট, আমরা মনে করছি এখানে লড়াই আন্দোলন সংগ্রাম ছাড়া আমরা কোনোভাবেই আমাদের এই সমস্যার সমাধান করতে পারবো না। তাই আগামী 8ই এপ্রিল আমরা হাওড়া জেলার মাটিতে ডিএম যিনি আছেন, আমরা ডিএমের কাছে ডেপুটেশন দিতে যাব। 8ই এপ্রিল দুপুর 2টোয় এই কর্মসূচি সংগঠিত হবে। আমরা সারা হাওড়া জেলার ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানাবো এই কর্মসূচিকে এবং এই দাবিকে তাদের মনে করে তাদের সমস্যা লাঘবের জন্য আমাদের সাথে পায়ে পা মিলিয়ে 8ই এপ্রিল রাস্তায় হাঁটবেন এবং ডিএমের কাছে গিয়ে আমরা আমাদের শিক্ষার যে সংকট সেই কথা তুলে ধরবো এবং আমরা আমাদের দাবিকে ছিনিয়ে আনব। ভাবতে অবাক লাগবে, 16টা কলেজ, সেই 16টা কলেজে প্রায় 40% সিট ভ্যাকেন্সি, 40% আসনে কোনো ভর্তি নেই, যা উদ্বেগের বিষয়। ড্রপ আউট বাড়ছে, অথচ সেই ড্রপ আউটকে কলেজের অভ্যন্তরে ফিরিয়ে আনা, স্কুলের অভ্যন্তরে ফিরিয়ে আনা সরকারের কোনো উদ্যোগ নেই। আমরা বলছি সরকারকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসলে 1978 সালের পর থেকে 2011 সাল পর্যন্ত বাম জমানায় যে শিক্ষা ব্যবস্থার প্রভূত অগ্রগতি ঘটানো হয়েছিল তাকে কার্যত একেবারে মূলোৎপাটন করছে এই ব্রাত্য বসুর নেতৃত্বে, এই মমতা ব্যানার্জির নেতৃত্বে। কারণ আমরা দেখছি ব্রাত্য বসু যে নাট্যকর্মী, সেই নাট্যকর্মী নাটক করতে অভ্যস্ত। আজকে গোটা শিক্ষা ব্যবস্থাকে নাটকের জগতে নিয়ে যাচ্ছেন। শিক্ষক নিয়োগে দুর্নীতি, ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতি। এসএসসির ছেলেমেয়েরা তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য যোগ্য ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে শিক্ষকের যা শূন্যপদ রয়েছে আমাদের গোটা পশ্চিমবঙ্গে, প্রায় 3.5 লক্ষ শিক্ষকের শূন্যপদ। এই শূন্যপদ কবে পূরণ করবে তৃণমূল? সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং তৃণমূলের ম্যানেজিং কমিটি পরিকল্পিতভাবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করে এই টাকা তুলছে। সেম একই জিনিস কলেজগুলোর ক্ষেত্রেও ঘটছে। আমরা মনে করছি এই কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত হারে টাকা তোলা হচ্ছে, এই কলেজের অভ্যন্তরে যে তৃণমূল ছাত্র পরিষদের বড় বড় মাতব্বররা বসে আছে, যারা কলেজের অভ্যন্তরে থাকার কথা না, এক ছেলে দু ছেলের বাবা হয়ে গিয়েছে, তারা কলেজের অভ্যন্তরে প্রবেশ করে রয়েছে, পড়াশোনার সঙ্গে যুক্ত না, অথচ তারা কলেজের অভ্যন্তরে বসে আছেন। নির্বাচন নেই, নির্বাচন প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েছে। আমরা মনে করছি ছাত্রছাত্রীদের ওপর অতিরিক্ত হারে টাকার বোঝা চাপিয়ে এই টাকা কলেজের ছাত্র সংসদ যারা পরিচালনা করছে, তৃণমূল ছাত্র পরিষদ, তারা এই টাকা আত্মসাৎ করছে। আমরা এই টাকার হিসাব চাই। কম পয়সায় পড়াশোনা করতে পারলে সরকার করে দিক। 77 বছর দেশ স্বাধীন হয়ে গিয়েছে, সরকার পারলে শিক্ষার সমস্ত দায়ভার নিক, ছাত্রছাত্রীদের জন্য এক পয়সাও কলেজ থেকে শুরু করে স্কুলে খরচা করতে না হয়। আমরা এই দাবি তুলছি। তার সাথে সাথে স্কুলের পরিচালন সমিতির নির্বাচন এবং কলেজের পরিচালন সমিতির নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলগুলোতে যদি আমরা দেখি তাহলে দেখব পরিচালন সমিতির নির্বাচনকে বন্ধ করে দিয়ে এলাকায় তৃণমূলের এমএলএর নমিনেট ব্যক্তি স্কুলের পরিচালন সমিতির অভ্যন্তরে বসে আছেন। আর কলেজগুলোর ক্ষেত্রেও তাই, একই অবস্থা কলেজগুলোর ক্ষেত্রেও হয়েছে। কার্যত ছাত্রছাত্রীদের কাছ থেকে ঘুরিয়ে যে টাকা তোলা হচ্ছে স্কুল থেকে কলেজ শুরু করে, তা আর্থিকভাবে প্রাতিষ্ঠানিক আর্থিক দুর্নীতিতে পরিণত করছে তৃণমূল কংগ্রেস। যদি দেখেন, আমরা যদি দেখি যে স্কুলগুলোতে যে ফিজ নেওয়া হচ্ছে, ফিজ কালেকশন করা হচ্ছে, সরকারি নিয়ম 240 টাকার বেশি হবে না, কোনোভাবেই বেশি হবে না, কিন্তু সেখানে ইলেকট্রিকের ফিজ তা কালেক্ট করা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে। স্কুল ডেভেলপমেন্টের ফিজ ছাত্রছাত্রীদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে, আরও এক্সটার্নাল ফিজ ছাত্রছাত্রীদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে এবং অভিভাবকদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে। যা আর সাথে সাথে আমরা দেখছি যে আমাদের হাওড়া জেলাতে 16টা সরকারি ডিগ্রিধারী কলেজ আছে। সেই 16টা সরকারি ডিগ্রিধারী কলেজ সবটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। অথচ এই হাওড়া জেলাতে
এই 16টা সরকারি কলেজের ছাত্রছাত্রীদের যখনই যে সমস্যা হয় তাদেরকে কলকাতায় ছুটতে হয়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের হাওড়া জেলাতে এই ছাত্রছাত্রীদের সমস্যার সমাধানের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো একটা ক্যাম্পাস এখানে খুলতে হবে, যার মধ্য দিয়ে এখানেই ছাত্রছাত্রীরা যেন তাদের সমস্যার সমাধান করতে পারে। এছাড়াও গ্রামীণ অংশ একটা বড় অংশ, আমাদের যা খবরাখবর যা পেয়েছি, অষ্টম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রায় 5 লক্ষাধিক ছাত্রী এখনও পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে আছে। একটা বড় অংশের ছাত্রী গ্রামীণ অংশে আছে। গ্রামীণ অংশে আমাদের ছাত্রী কলেজ চাই, নির্দিষ্টভাবে সরকারি অনুমোদিত হোক, সরকার হোক, একটা ছাত্রী কলেজ হাওড়া জেলার গ্রামীণ অংশে করতে হবে। এছাড়াও আমাদের যা ডিম্যান্ড যে 16টা কলেজ, এই 16টা কলেজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অংশে দেখা যাচ্ছে যে বিজয়কৃষ্ণ গার্লস কলেজ যদি বাংলা অনার্সের 8,000 টাকা ভর্তির ফিস হয়, আমতাই চলে যান জয়পুর পঞ্চানন রায় কলেজ, সেখানে 2,000 টাকা ফিস। কেন এই বৈষম্য? এই বৈষম্য থাকার কারণ কি তা খুঁজে বের করতে হবে এবং পড়াশোনার খরচ অবিলম্বে কমাতে হবে, সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই বৈষম্য সরকারকে ঘোচাতে হবে। আপনার পরিচয়টা কি? আমার নাম হচ্ছে সৌরভ মণ্ডল, এসএফআই হাওড়া জেলার সেক্রেটারি। সৌরভ মণ্ডল, এসএফআই হাওড়া জেলার সেক্রেটারি। কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা তাদের দুর্বলতাকে ঢাকার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছেন। কারণ আইনে পরিষ্কারভাবে বলা রয়েছে, 2009 সালের যে আইন, সেই আইনে খুব পরিষ্কারভাবে বলা রয়েছে যে কোনো রকম এক্সট্রা ফিজ কালেকশন করা যাবে না ছাত্রছাত্রীদের কাছ থেকে। তাই যদি হয়ে থাকে তাহলে তৃণমূলের এমপি যারা রয়েছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থা পার্লামেন্টে গিয়ে কেন বলছে না? পার্লামেন্ট থেকে যে আইন পাস হয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, সেই আইনটা পাল্টে দেওয়ার জন্য, সংশোধন করে দেওয়ার জন্য বলছে না কেন? আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনারা বললেন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এসএফআই রাজ্য কমিটি বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল। সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থার যে সংকট এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা যা ভাবতে পারিনি দুর্নীতি যুক্ত হচ্ছে, সে মিড ডে মিল থেকেই হোক আর এই টাকা তোলা থেকেই হোক, অতিরিক্ত টাকা তোলা থেকেই হোক, কোনো জায়গায় কোনো বছরে কোনো স্কুলে লিখিতভাবে গার্জেনদের কাছে কোনো আয় ব্যয়ের হিসাব পেশ করা হচ্ছে না। এই টাকা যাচ্ছে কোথায়, কোনো হিসাব পেশ করা হচ্ছে না। আমরা প্রাপ্ত বসুকে বলতে গিয়েছিলাম এই ব্যবস্থার কথা, উনি শোনেননি। ফলে হাওড়া জেলাতে যে সার্কুলার দিয়েছেন, চাপে পড়ে, আন্দোলনের চাপে পড়ে এই সার্কুলার স্কুলেও পাঠানো হয়েছে। সমস্ত স্কুল ঘাপটি মেরে বসে আছে, চুপটি করে বসে আছে, গার্জেনদেরকেও জানাচ্ছে না, ছাত্রছাত্রীদেরকেও জানাচ্ছে না যে টাকাটা ফেরত দেওয়ার জন্য এরকম ডিআই নোটিফিকেশান জারি করেছেন। তারা ঘাপটি মেরে বসে আছে। কিন্তু আমরা বলছি ছাত্রছাত্রীদের স্বার্থে, অভিভাবকের স্বার্থে, শিক্ষার স্বার্থে যা অধিকার রয়েছে সেই অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য এসএফআই প্রত্যেকটা স্কুলে যাবে, ছাত্রছাত্রী অভিভাবকদের সাথে নিয়ে যাবে এবং স্কুল কর্তৃপক্ষকে বাধ্য করবে এই টাকা ফেরত দেওয়ার জন্য। যে রাজ্য সরকার বর্তমানে যে বাংলা মিডিয়াম স্কুল রয়েছে, সেই স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচারের জন্য অনেক সময় মানে এই যে 240 টাকা সেটা সাফিসিয়েন্ট নয়। বছরে ছাত্রছাত্রীরা যে 240 টাকা দিচ্ছে সেটা সাফিসিয়েন্ট নয়। তাদের বিল্ডিং ডেভেলপমেন্ট, তাদের নানা রকম সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো দূর করার জন্য তারা অনেক সময় কিছু বেশি টাকা নিতে বাধ্য হচ্ছে। তো সে ব্যাপারে আপনারা কি বলবেন? এবং 240 টাকা নিলে তো স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার আরও খারাপ অবস্থায় চলে যাবে। একেই তো বাংলা মিডিয়াম স্কুলের ইনফ্রাস্ট্রাকচার খুবই খারাপ, সেক্ষেত্রে আপনাদের কী বক্তব্য? আমাদের এ বিষয়ে পরিষ্কার বক্তব্য, সরকারি স্কুল এবং সরকার অনুমোদিত স্কুল, সেই স্কুলগুলো বাঁচানোর দায়িত্ব, পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব সরকারের। ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা তারা স্কুল ক্যাম্পাসের মধ্যে, সরকারি স্কুল ক্যাম্পাসের মধ্যে পড়াশোনা করবে, তার দায়িত্ব, সেটা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার ফান্ড দেবে না, টাকা দেবে না পর্যাপ্ত পরিমাণে স্কুলগুলো ডেভেলপমেন্টের জন্য, আর তার দায়ভার ছাত্রছাত্রী অভিভাবকরা বহন করবে, এই জিনিস আমরা মেনে নেব না। রাজ্য সরকারকে অবিলম্বে ফান্ড বরাদ্দ করতে হবে। স্কুলগুলোর যে চাহিদা, সেই স্কুলের চাহিদা মতো ফান্ড বরাদ্দ করতে হবে। রাজ্য সরকার খেলায়, মেলায়, উৎসবে, মোৎসবে টাকা দেবে, আর স্কুল শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য পরিকল্পনা করবে, এটা আমরা তীব্রভাবে বিরোধিতা করছি।